এডুকেয়ারে তোমাদের সকলকে স্বাগত। আমি 11-এর প্রথম চ্যাপ্টারের ভিডিও তৈরি করছি। আজকে 11-এর ভিডিও তৈরি করার শুরু বলা যেতে পারে। তো প্রথমে আমি বলি কেমিস্ট্রি কী। প্রথম যে চ্যাপ্টার সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব, রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা, বেসিক্স প্রিন্সিপালস অফ কেমিস্ট্রি। তো এখন কেমিস্ট্রিটা কী, এটা কি, এইটা বলতে কী বোঝাচ্ছে? কেমিস্ট্রি কী বা রসায়ন বিজ্ঞান কী? রসায়ন বিজ্ঞান হচ্ছে যে এরিয়া নিয়ে রসায়ন বিজ্ঞান কাজ করে, সেটা হচ্ছে যে একটা পদার্থের তার কম্পোজিশন কী, অর্থাৎ তার মধ্যে কী কী পদার্থ রয়েছে, সেটা পিওর নাকি মিক্সড, আর পিওর হলে সেটা কম্পাউন্ড না এলিমেন্ট, অর্থাৎ পদার্থ সেটা যৌগিক পদার্থ না মৌলিক পদার্থ, এসব বিভিন্ন বিষয় নিয়ে কেমিস্ট্রি তার মধ্যে আলোচনা করে। এবার দেখো, একটা পদার্থ তার উপযোগিতা কী, তার প্রপার্টিস কী। তা একটা যে কম্পোজিশন তো রয়েছে, যে তার মধ্যে কী কী দিয়ে তৈরি, তার প্রপার্টিস রয়েছে, সেগুলো আমরা দেখব। আর হচ্ছে তার স্ট্রাকচার আছে। তো সেই পদার্থটার স্ট্রাকচার, অনেকগুলোর ক্ষেত্রে আমরা স্ট্রাকচার ব্যবহার করি, জানার চেষ্টা করি। কিছু কিছু ক্ষেত্রে হয়তো স্ট্রাকচার, সবার ক্ষেত্রে হয়তো স্ট্রাকচার জানা সবসময় সম্ভব হয় না, কিন্তু তবুও বেশিরভাগ ক্ষেত্রে তার স্ট্রাকচারগুলো আমরা জানি, বিশেষত জৈব যৌগের ক্ষেত্রে তো বটেই। আর হচ্ছে একটা পদার্থ, সেটা তার কী প্রপার্টিস রয়েছে, প্রপার্টিসগুলোর মধ্যে আমরা যে প্রপার্টিস বলতে যে ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম, এই সমস্ত প্রপার্টিস। এবার রাসায়নিক ধর্মের কথাই যখন এলো, তখন সেই রাসায়নিক ধর্মগুলোর মধ্যে কোনটা আমাদের ধরো মানব শরীরের জন্য উপকারী, মানব শরীরে কোনো এফেক্ট করবে না, কোনটার প্রিজারভেটিং প্রপার্টি রয়েছে, এই রকম বিভিন্ন প্রপার্টিসগুলো মানুষের কাছে উন্মুক্ত হওয়ার পরে আমরা বিভিন্ন কেমিক্যাল জিনিস, সেটা খাদ্যেই বলো, ওষুধে বলো, ফার্টিলাইজার অর্থাৎ সারে বলো, রং, এই ভাস্ট একটা বিষয়, সেখানে সমস্ত কেমিক্যাল জিনিসগুলো ব্যবহৃত হচ্ছে তাদের প্রপার্টিসের ওপর ডিপেন্ড করে। ওষুধ, যত অ্যালোপ্যাথিক ওষুধ, সবই তো তার মধ্যে কেমিক্যাল প্রপার্টিস রয়েছে, সবই তো কেমিস্ট্রির, অর্থাৎ সেই সমস্ত প্রপার্টিস, যে সমস্ত কম্পাউন্ডগুলো ব্যবহার করা হয়েছে, যৌগগুলো ব্যবহার করা হয়েছে, তাদের সেই প্রপার্টিসগুলো মানব শরীরে কী কাজ করবে তার উপরেই ওষুধটা তৈরি হয়েছে, অর্থাৎ তার শরীরে কী সারাবে, রোগ সারাবে। তার মানে ওই যে বস্তুটা ওখানে ব্যবহার করা হয়েছে, পদার্থটা, তার কী প্রপার্টিস আছে, এই সমস্তগুলো একদম পুঙ্খানুপুঙ্খভাবে বিজ্ঞানীদের জানতে হয়েছে। তো এইরকম একটা কেমিস্ট্রি হচ্ছে এরকম একটা বিশাল ভাস্ট এরিয়া। সমস্ত রকম, এই যে এবার খাদ্যবস্তু, কোনো একটা ধরো প্যাকেট খাবার, তার মধ্যে প্যাকেটের মধ্যে এই খাবারটা কতদিন ভালো থাকবে তার জন্য প্রিজারভেটিভ দেওয়া হয়। সেই প্রিজারভেটিভ একটা কেমিক্যাল পদার্থ, খাবারটাও একটা কেমিক্যাল পদার্থ। তারপরে আর্টিফিশিয়ালি ফ্লেভার্ড বলে, ওই ধরো যে কোকোকোলা, কোল্ড ড্রিঙ্কসের যা যা আছে, বা ফ্রুটি, এগুলো তো সত্যি করেই তো ওই জিনিসগুলো তৈরি না, ওটা লেখা থাকে, দেখবে আর্টিফিশিয়ালি ফ্লেভার্ড। আর্টিফিশিয়ালি ফ্লেভার্ড মানে ওইখানে আমের গন্ধ বেরোয়, এরকম কিছু পদার্থ ওখানে মেশানো আছে, এটা একটা কেমিক্যাল পদার্থ। এইরকমভাবে কেমিস্ট্রির সমস্ত দিকে, মানব আমাদের জীবনের, সভ্যতার সমস্ত আঙ্গিকে এটা প্রবেশ করে গেছে। যে কোনো ইন্ডাস্ট্রিতে কেমিস্ট্রি সেখানে কাজ করছে। তাই কেমিস্ট্রিটা একটা বলা যেতে পারে সায়েন্সের একদম সেন্ট্রাল রোল একটা প্লে করছে। তাছাড়া কেমিস্ট্রির সঙ্গে অন্যান্য বিভিন্ন সাবজেক্ট, তোমরা জানো বায়োলজিতে কেমিস্ট্রির প্রচুর যোগ আছে, কারণ ওই সমস্ত শারীরবৃত্তীয়, মানুষের শারীরবৃত্তীয় যে সমস্ত ভেতরে যে বিক্রিয়াগুলো ঘটে, সবই সে কেমিস্ট্রির ওপর ডিপেন্ডেন্ট বিক্রিয়া। এরকম তারপরে ওই পৃথিবী জিওলজি যদি বলি, এগুলোর সঙ্গে যেমন হচ্ছে বায়োলজির সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িত, বায়োকেমিস্ট্রি বলে একটা তোমার শাখাই আছে। তাছাড়া জিওলজি বলতে ওই যে ভূবিদ্যা, অর্থাৎ পৃথিবীর যে আর্থ কাস্ট, তার মধ্যে কী কী মিনারেলস পাওয়া যাচ্ছে, কোথায় কোন মিনারেলসটা বেশি পাওয়ার সম্ভাবনা, কোন মিনারেলসটা কত নিচে থাকতে পারে। তারপরে তোমার ধরো পৃথিবীর যে কোর, ম্যান্টেল, তারপরে তোমার
যে ক্রাস্ট, এগুলোর মধ্যে কী কী পদার্থ রয়েছে, কেমিক্যাল পদার্থ রয়েছে, এই সমস্ত সাথে কেমিস্ট্রি অঙ্গাঙ্গভাবে জড়িত। তাই কেমিস্ট্রি একটা সেন্ট্রাল পার্ট বলা যেতে পারে সায়েন্সের। তো যাই হোক, আমরা কেমিস্ট্রি খুব সাধারণ জিনিস নিয়ে, এই চ্যাপ্টারটা খুব বেসিক জিনিসগুলো নিয়ে একটু তোমাদের এইগুলোর ক্লাস, যে নিচু ক্লাসে যারা পড়ে, নিচু ক্লাসে যা বিষয়টা পড়ে এসছো সেখানেরও কিছু জিনিস সেখানে আলোচনা করা হবে একটু মানে ঝালিয়ে নেবার জন্য। তো প্রথমে আমরা পদার্থ জানি, পদার্থ কী সেটা নিয়ে আমি আলোচনা করছি না। তবে কেমিস্ট্রিতে পদার্থটাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে মিশ্র পদার্থ, আর একটা হচ্ছে বিশুদ্ধ পদার্থ। অর্থাৎ মিশ্র পদার্থ হচ্ছে মিক্সড মেটেরিয়াল, আর একটা হচ্ছে বিশুদ্ধ মানে পিওর মেটেরিয়াল। সেই মিশ্র পদার্থের মধ্যে আবার দুটো ভাগ, একটা হচ্ছে সমসত্ব, একটা অসমসত্ব। সমসত্ব মানে যেমন দ্রবণের কথা উদাহরণ দিয়ে বলি, চিনির জল করা হয়তো সেটা একটা মিশ্র পদার্থ। মিশ্র পদার্থটা আমরা এটা জানি তফাৎটা। যেমন ধরো হাইড্রোজেন অক্সিজেন মেশানো আছে গ্যাস, আর হাইড্রোজেন অক্সিজেন বিক্রিয়া করে জল তৈরি করছে, দুটো নিশ্চয়ই এক জিনিস না। আর যৌগিক পদার্থের মধ্যে উপাদান পদার্থগুলোর কোনো ধর্ম আমরা পাই না, এবং জলের মধ্যে আমরা অক্সিজেন হাইড্রোজেনের কোনো ধর্ম আমরা বুঝতে পারি না। অথচ মিশ্র পদার্থ হাইড্রোজেন অক্সিজেন মেশানো হচ্ছে, তার মধ্যে অক্সিজেনের ধর্ম পাচ্ছি, হাইড্রোজেনের ধর্ম পাচ্ছি। এটা হচ্ছে মিশ্র পদার্থ আর যৌগিক পদার্থের মধ্যে বেসিক পার্থক্য। তো সেই মিশ্র পদার্থটা সমসত্ব হতে পারে কীরকম? দ্রবণের ক্ষেত্রে, যেগুলোকে আমরা দ্রবণ বলছি। দ্রবণ মানে যে দেখো দ্রাব আর দ্রাবক থাকে দ্রবণের মধ্যে, আমরা জেনে এসেছি। সেই দ্রাব আর দ্রাবক, এখানে কিন্তু দ্রাব মানে যেটা কম পরিমাণে থাকে সেটা দ্রাব, আর যেটা বেশি পরিমাণে থাকে সেটা হচ্ছে দ্রাবক। তো এখন দ্রাব আর দ্রাবককে মেশাবো, সেই যে দ্রবণ সমান যে দ্রাব প্লাস দ্রাবক, এই দ্রাবটার পরিমাণটা একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়ানো যাবে। দ্রাবকের সঙ্গে দ্রাবটাকে মেশাবো, দ্রাবক কিন্তু আমি যত ইচ্ছা যোগ করব সেখানে কিন্তু দ্রাবক তাকে গ্রহণ করবে না, নিচে থিতিয়ে ফেলে দেবে। যেমন আমি জলেতে চিনি যত ইচ্ছে যোগ করে যাব গুলবে না, জলে নুন যত ইচ্ছে যোগ করে যাব গুলবে না। তাহলে এদের একটা নির্দিষ্ট সীমা আছে। আর এদের এই দ্রাবের কণাগুলো এতই ছোট ছোট হয়ে যাবে দ্রাবকে যাওয়ার পর যে সেগুলোকে কোনো অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় না, ফিল্টার পেপার দ্বারা তাকে ফিল্টার করা যায় না। দ্রবণ মানে সেটাকে স্বচ্ছ অবস্থা তৈরি করে, স্বচ্ছ, সেটা কালার হতে পারে কিন্তু স্বচ্ছ থাকবে, তার মধ্যে যে লাইট পাস করবে। আর এর একটা সর্বোচ্চ সীমা পর্যন্ত এরা থাকে। এবং সমসত্ব ইন দ্য সেন্স যে ওই যে দ্রবণটা তৈরি হলো তার প্রতিটা অংশে দ্রাবকের অনুপাতটা সমান থাকে। তার মানে আমরা চিনির জল করেছি, চিনির জলের যে দ্রবণটা তৈরি করা হলো, সেই দ্রবণের যে কোনো অংশ থেকে যদি আমরা সেটা টেস্ট করি তাহলে সমানভাবে তার মিষ্টতাটা পাবো। তার মানে দ্রাব আর দ্রাবকের অনুপাতটা সব জায়গায় নির্দিষ্ট, মানে একই আছে, সব জায়গাতেই একই থাকবে। কিন্তু এই ধরনের যদি আমরা এটা করি সেটাকে আমরা সমসত্ব বলি। অসমসত্ব হচ্ছে ঠিক এই একটা জায়গাতেই তফাৎের কথা বলবো, যে অসমসত্ব থিতিয়ে পড়ে কিছুটা, যেমন দুধ একটা অসমসত্ব। অসমসত্ব মিশ্র পদার্থ চেনার উপায় হচ্ছে তার মধ্যে দিয়ে সাধারণভাবে স্বচ্ছ হয় না আর কি, আর তার মানে অনুপাতটা সব জায়গায় সমান থাকে না। দ্রাব আর দ্রাবক তার মধ্যে অনুপাতটা সব জায়গায় সমান থাকে না। আর এদের একটা দ্রাবকের নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়ানো যায়। তো মিশ্র পদার্থ যদি এরকম হয় যে তাদেরকে নির্দিষ্ট সীমা যদি না থাকে, তাহলে দ্রাব যোগ করে যাচ্ছি, যত ইচ্ছা দ্রাব যোগ করতে পারি, যত ইচ্ছা দ্রাবক রাখতে পারি, কোনো অসুবিধা নেই। যেমন আমি সাধারণভাবে বলে থাকি যে ধরো সিমেন্ট আর বালি মেশানো হচ্ছে,
সেখানে 1 লরি ভর্তি সিমেন্টের সঙ্গে 1 মুঠো বালি মেশাতে পারি, কোনো অসুবিধা নেই, সিমেন্ট কিছু বাধা দেবে না তাতে মেশানোতে। আবার 1 লরি তোমার বালির সঙ্গে 1 মুঠো সিমেন্ট মেশাবো, তাতেও বালি কোনো বাধা দেবে না। তাহলে আমরা যে কোনো অনুপাতে ওদেরকে মেশাতে পারি এবং ওদের কোনো নির্দিষ্ট সীমা নেই যে এর বেশি সে ওর সঙ্গে মিশবে না, এরকম নেই। সেটাকে বলছি আমরা অসমসত্ব মিশ্রণ। যেমন দুধ, চা এগুলো কিন্তু অসমসত্ব মিশ্রণ। এদের সব জায়গায় সমানভাবে আমরা টেস্ট যদিও তাই পাই, কিন্তু সব জায়গায় সমানভাবে ওটা কিন্তু মিশে থাকে না, অনুপাত কিন্তু সব জায়গায় সমান নয়। কিছুটা দেখবে থিতিয়ে পড়ে, আর মানে দ্রবণ যদি হয় তাহলে থিতিয়ে পড়বে না কখনোই। চা বা দুধ এগুলো ফিল্টার কাগজ দিয়ে আমরা ফিল্টার করতে পারবো, মানে মানে যেগুলো হচ্ছে একটু শক্তিশালী ফিল্টার কাগজ, কিন্তু দ্রবণের দ্রাবককে আমরা ফিল্টার কাগজ দিয়ে আলাদা করতে পারি না। যাই হোক, এগুলো বেসিক তেমন, এগুলো পরে আবার যখন হবে সেগুলো পাওয়া যাবে। সমসত্ব অসমসত্ব বিশুদ্ধ পদার্থের মধ্যে আমরা দুটো ভাগ পাচ্ছি, একটা হচ্ছে মৌলিক পদার্থ, একটা যৌগিক পদার্থ। আর একটা হলো যৌগিক পদার্থ। এই যৌগিক পদার্থ, মৌলিক পদার্থ আমরা জানি যে মৌলিক পদার্থ এদের সবেরই কিন্তু অণুর অস্তিত্ব আছে। মৌলিক পদার্থের অণুকে মৌলিক অণু বলি, যৌগিক পদার্থের অণুকে যৌগিক অণু বলি। অ্যাকচুয়ালি কেমিস্ট্রির বিষয়টা সবই হচ্ছে অণু পরমাণু নিয়ে তার আলোচনা, তার গভীরে ঢুকলে অণু পরমাণু নিয়ে আলোচনাগুলো বেশি থাকবে। এই মৌলিক অণু, যৌগিক অণু, মৌলিক অণুর মধ্যে শুধুমাত্র মৌলিক পদার্থের সেই পরমাণুকেই পাওয়া যায়। যৌগিক অণুর মধ্যে আচ্ছা যে যে উপাদান দিয়ে ওই যৌগিক পদার্থটা তৈরি হয়েছে তাদের পরমাণুগুলোকে পাওয়া যাবে, কিন্তু এর পরমাণুর কোনো অস্তিত্ব নেই যৌগিক পদার্থের, কিন্তু মৌলিক পদার্থের পরমাণুর অস্তিত্ব আছে। এটা আমরা পরে আসছি। তার আগে যৌগিক পদার্থের কথা যখন উঠল তখন কিছু আমরা কেমিক্যাল কম্বিনেশন, এইটার কিছু আমরা পাই। লজ অফ কেমিক্যাল কম্বিনেশন অর্থাৎ রাসায়নিক সংযোগ সূত্রাবলী, সবই যৌগিক পদার্থের উপর নির্ভর করে এই সূত্রগুলো তৈরি হয়েছে। লজ অফ কেমিক্যাল কম্বিনেশন অর্থাৎ রাসায়নিক সংযোগ সূত্রাবলী। এই যে লজ অফ কেমিক্যাল কম্বিনেশন, এর মধ্যে প্রথমে আসছে, এটা আমরা পড়েছিলাম ক্লাস 10-এর একটা ছিল রাসায়নিক গণনা চ্যাপ্টারে, যে ভরের নিত্যতা সূত্র বলছে। কনজারভেশন অফ মাস। তো বিষয়টা কি না, বিজ্ঞানী ল্যাভয়েসিয়ের খুব সূক্ষ্মভাবে পরীক্ষা করে এইটার ব্যাপারে তিনি উপনীত হন যে ভরের নিত্যতা সূত্র, মানে উনি যেটা করেছিলেন পরীক্ষা করে যে উপলব্ধিতে পৌঁছেছিলেন যে ভরকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। কোনো রাসায়নিক বিক্রিয়ার আগে বিক্রিয়ক পদার্থের যা ভর থাকে, রাসায়নিক বিক্রিয়ার পরে বিক্রিয়াজাত পদার্থের ভর একই থাকে, ভরের কোনো পরিবর্তন হয় না। তো এখানে আমি যদি একটা বিক্রিয়াকে এরকম দেখি, মনে করো A প্লাস বি, সি প্লাস ডি এরকম তৈরি করেছে, তাহলে বিক্রিয়ক পদার্থের, এগুলো হচ্ছে বিক্রিয়ক পদার্থ, এদের ভর আমি যদি বিক্রিয়ার আগে যদি ধরি, মনে করো এটা এক্স গ্রাম ছিল, এটা ছিল ওয়াই গ্রাম, বিক্রিয়ার পরে এটা বিক্রিয়াজাত পদার্থ, এটা হচ্ছে এম গ্রাম, এটা হলো এন গ্রাম। তাহলে ভরের নিত্যতা সূত্র বলছে এক্স প্লাস ওয়াই গ্রাম ইকুয়াল টু এম প্লাস এন গ্রাম। এইটা যদি না হয় তাহলে ভরের নিত্যতা সূত্রটা খাটছে না। প্র্যাকটিক্যালি আমরা যে সমীকরণকে ব্যালেন্স করি সেটা হচ্ছে এইটার উপর ডিপেন্ড করে। ওই জন্য ব্যালেন্সহীন সমীকরণ লেখাটা কখনোই যুক্তিগ্রাহ্য নয়। তোমাদের এখন কেমিস্ট্রিতে যা সমীকরণ লিখবে
সবই ব্যালেন্স করা সমীকরণ লিখতে হবে, নাহলে কিন্তু ভরের নিত্যতা সূত্রটা মানা হলো না। যেমন ধরো আমি বলছি, মনে করো হাইড্রোজেন অক্সিজেন বিক্রিয়া করেছে H2+O2, তোমরা লিখে দিলে H2O, এইখানে কিন্তু ব্যালেন্স করা হলো না, এই রাসায়নিক বিক্রিয়া লেখা যাবে না। সবসময় রাসায়নিক বিক্রিয়া লিখতে হবে ব্যালেন্স করে, এবং তীর চিহ্ন দিতে হবে। এখন তীর চিহ্ন দিয়ে লিখতে হবে। আমরা তীর চিহ্ন দিচ্ছি, সমান লিখছি না। তার কারণটা আর কিছু নয় যে আমরা সমীকরণের ক্ষেত্রে সমান দিই, এটা তো একটা সমীকরণ নয়, তাই সমান দিতে পারবো না। কারণ সমীকরণে দেখা যায় কি, বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে এলেও কোনো চেঞ্জ হয় না, সমীকরণটার নেচারটা একই থাকে, কিন্তু এখানে সেটা হবে না। এরকম বিভিন্ন রকম বিষয় আছে বলে সেটাকে আমরা তীর চিহ্ন দিয়ে ব্যবহার করতেও হয়। আগে সমান চিহ্ন ব্যবহার করা হতো। এই ব্যালেন্সিং কোনো সমীকরণ লেখা যাবে না। তা এইটা ল্যাভোইসিয়ের মোটামুটি 1789 সালে এটা করেছিলেন। পরবর্তীকালে অনেকটা পরে, 100 বছরের বেশি পরে, এই বিংশ শতাব্দীর প্রথম দিক করে 1900 প্রথম দশকে তেজস্ক্রিয়তা নামক একটা বিষয়ে বিজ্ঞানীরা সন্ধান পেলেন। সেটা বেকারের প্রথমে পেয়েছিলেন। সেই তেজস্ক্রিয়তার ক্ষেত্রে দেখা গেল যে ভর কমছে এবং সেখান থেকে শক্তি, তার সমতুল শক্তি বেরিয়ে আসছে। সেই শক্তিটাকে আমরা আইনস্টাইনের E=mc² এই সূত্রের সাহায্যে সেটাকে ব্যাখ্যা করতে পারি। এখানে ই হচ্ছে নির্গত শক্তি, এম হচ্ছে যেটা ভর, যে ভরটা শক্তিতে রূপান্তরিত হয়েছে, আর সিটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ। তো এই সূত্রের সাহায্যে আইনস্টাইন দেখাচ্ছেন যে ভরকে শক্তিতে রূপান্তরিত করা সম্ভব, এবং সেটা ওই তেজস্ক্রিয়তার বিক্রিয়ার সাহায্যে হয়। এই যে পারমাণবিক বোমার যে এত শক্তি, সেখানে ভরটা শক্তিতে রূপান্তরিত হয়। কিন্তু সেইটার ক্ষেত্রে একটা জিনিস বলি, সাধারণ যে রাসায়নিক বিক্রিয়াগুলো সেটা হচ্ছে ইলেকট্রনের আদান প্রদানের সাহায্যে বিক্রিয়াটা হয়। অর্থাৎ পরমাণুর বাইরের যে ইলেকট্রনগুলো থাকে, মানে কেন্দ্রকের বিষয়টা নয়, এখানে ইলেকট্রন তো কক্ষপথে থাকে, তো ইলেকট্রনের আদান প্রদানের সাহায্যে বিক্রিয়াগুলো হয়। আর তেজস্ক্রিয়তার ব্যাপারটা হচ্ছে একদম নিউক্লিয় ব্যাপার, অর্থাৎ এখানে ইলেকট্রনের এখানে কোনো পার্টিসিপেশন নেই, এখানে সম্পূর্ণ পার্টিসিপেশন হচ্ছে কেন্দ্রকের। সেই কেন্দ্রক থেকে ওখানকার ভর কমে, তা সেই কিছু নিউট্রন ইলেকট্রনে পরিণত হয়, এরকম আছে। প্রোটনে পরিণত হচ্ছে, ইলেকট্রনে পরিণত হচ্ছে, ভর ডিসব্যালেন্স হচ্ছে, ভর কমছে, এবং সেই হিসেবে সেইটা শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাই এই যে ভরের নিত্যতা সূত্র, সেইটাকে একটু চেঞ্জ করা হলো, যেহেতু এইখানে ভরটা শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তাহলে ভরকে ধ্বংস করা যাচ্ছে, তাই এই সূত্রটার একটুখানি ফাঁক থেকে যাচ্ছে। এই সূত্রটাকে পরিবর্তন করে যেটা করা হলো ভর ও শক্তির নিত্যতা সূত্র, ভর ও শক্তির মিলিত নিত্যতা সূত্র। এটা ছিল ভরের শক্তি নিত্যতা সূত্র না বলে ভর ও শক্তির নিত্যতা সূত্র। সেখানে বলা হচ্ছে কোনো পরিবর্তনের আগে, পরিবর্তিত পদার্থের মোট ভর এবং শক্তি পরিবর্তনের পর, সেই পরিবর্তনের পর নতুন পদার্থের ভর এবং শক্তি সর্বদা সমান থাকবে। এইটা হচ্ছে ভর ও শক্তির নিত্যতা সূত্র। ঠিক আছে, এই রকম এই সূত্রের সাহায্যে আমরা, এই যে ব্যালেন্স করা সূত্রের সাহায্যে এইটা হয় বলেই ক্লাস 10-এ তোমরা রাসায়নিক গণনা চ্যাপ্টারে বেশ কিছু অঙ্ক করেছো। সেগুলো অঙ্কগুলো এরকম ছিল, W/W, অর্থাৎ একটা বিক্রিয়ক পদার্থের ওয়েট, বিক্রিয়ক পদার্থের ওয়েট, এটা একরকম ছিল। একটা ছিল WV, বিক্রিয়ক পদার্থের ওয়েট, মানে ভর আর কি, এখানে ওয়েট মানে ডব্লিউ বলা হচ্ছে, কিন্তু মাস, ওটাকে আমরা গ্রাম একক বা কিলোগ্রাম এককই ব্যবহার করব, নিউটন বা ডাইন এককে নয়।
তা এখানে হচ্ছে ওয়েট বলা হয়, কেমিস্ট্রিতে ওয়েট আর মাসের মধ্যে খুব বেশি তফাৎ করা হয় না। আচ্ছা, তা এটা হচ্ছে ওয়েট, এটা ভর আর আয়তন দিয়ে বিক্রিয়াজাত পদার্থের ক্ষেত্রে আয়তন। 3 নম্বর হচ্ছে আয়তন। এই 3 ধরনের অঙ্ক করা হয়েছিল, সেটা কিন্তু ওই ভরের নিত্যতা সূত্রের সাপেক্ষেই করা হয়েছিল। নেক্সট আমরা 2 নম্বর সূত্রে আসব, সেটা হচ্ছে স্থির অনুপাত সূত্র, লজ অফ ডেফিনিট প্রপোর্শন। 2 নম্বর স্থির অনুপাত। স্থির অনুপাত সূত্র বোঝাই যাচ্ছে যে অনুপাতটা স্থির থাকবে। কার স্থির থাকবে না, বলা হচ্ছে যে একটা পদার্থর সে তার উৎস যেখান থেকেই পাওয়া যাক না কেন, সেটার উৎসটা যেখান থেকেই পাওয়া যাক না কেন, তার মধ্যে সবসময় একই পদার্থ দিয়ে সেটা তৈরি হবে, অর্থাৎ তার মধ্যে উপাদান পদার্থগুলো একই হবে এবং তাদের ভরের অনুপাত সেম থাকবে। এই যে ল, এটা বিজ্ঞানী প্রাউস্ট এই লটার প্রবক্তা। তাহলে কি বললাম, যে কোনো একটা নির্দিষ্ট পদার্থ যেভাবেই উৎপন্ন করা হোক না কেন, তার মধ্যে সেই নির্দিষ্ট উপাদান থাকবে এবং সেই নির্দিষ্ট উপাদানের ভরের অনুপাতও নির্দিষ্ট হবে। যেমন ধরো জল, H2O-কে আমরা যেভাবেই তৈরি করি, H2O একে আমরা যে উৎস থেকেই পাওয়া যায় না কেন, এর ভরের অনুপাত সব সময় হয়ে যাবে 1:8। সব জায়গাতেই এর অনুপাতটা থাকবে। বিজ্ঞানী প্রাউস্ট যেটা নিয়ে পরীক্ষাটা করেছিলেন, সেটা হচ্ছে কিউপ্রিক কার্বনেট দিয়ে পরীক্ষাটা করেছিলেন। তিনি আর্টিফিশিয়ালি কিউপ্রিক কার্বনেট করেছিলেন আর ন্যাচারাল কিউপ্রিক কার্বনেট। 2 ধরনের কিউপ্রিক কার্বনেট নিয়েছে, একটা হচ্ছে আর্টিফিশিয়াল কৃত্রিমভাবে তৈরি করা, আর একটা হচ্ছে ন্যাচারাল কিউপ্রিক কার্বনেট। দুটোর ক্ষেত্রে উনি দেখলেন, দুটোর ক্ষেত্রেই কপারের যা পার্সেন্টেজ, মানে 100 গ্রামের মধ্যে যত পার্সেন্ট কপার আছে, যত পার্সেন্ট কার্বন আছে, যত পার্সেন্ট অক্সিজেন আছে, সেটা দুটো পদার্থের ক্ষেত্রে সেম রয়েছে। দুটো পদার্থ মানে দুটো উৎসের পদার্থ, সেম পদার্থ কিন্তু দুটো উৎস থেকে তৈরি। তো এইটা হচ্ছে স্থির অনুপাত সূত্রের মূল বিষয়। এখন তো মনে করো যে এটা বলতে চাইছি কীরকম না, মনে করো AB একটা যৌগ, এই যৌগটা A আর B এর বিক্রিয়ায় তৈরি হয়েছে, কিন্তু 3টে উৎস থেকে তৈরি করেছে। একটা উৎসতে A আর B এর অনুপাতটা পাওয়া গেল X:Y, আর একটা পাওয়া গেল M:N, আর একটা উৎস থেকে পাওয়া গেল P:Q। তাহলে স্থির অনুপাত সূত্র বলছে এই অনুপাতগুলো সবগুলো সমান, একই হবে। X:Y = M:N = P:Q, এইটা বলছে। এখন আমরা এইটা যদি মেনে নিই, তাহলে এখন যদি উল্টো দিকটা বলি, যে তাহলে তো এই উল্টো দিকটা কি সত্যি হবে, যে আমরা সবসময় যদি দুটো, তাহলে একাধিকটাই হোক না, নির্দিষ্ট পরমাণুর যদি ভরের অনুপাত একই নেই, তাহলে কি তারা সবসময় একই যৌগ তৈরি করতে পারবে? এখানে দেখো বলছি, স্থির অনুপাত সূত্রের যেটা বলছে যে একটা নির্দিষ্ট যৌগ যে উৎস থেকেই তৈরি করা হোক না কেন, তাদের মধ্যে উপাদানগুলির ভরের অনুপাত নির্দিষ্ট থাকে। উল্টো দিকটা যদি বলি, যে নির্দিষ্ট ভর নিয়ে যদি আমরা যৌগ তৈরি করি, তাহলে সবসময় কি একই যৌগই দেবে, মানে একই মানে অভিন্ন যৌগ। হ্যাঁ, যদি মনে করো কার্বন হাইড্রোজেন, এর অনুপাতটা এরকম করে আমরা নিলাম যে কার্বন নিচ্ছি
12:1 অনুপাতে কার্বন হাইড্রোজেন নেওয়া হচ্ছে। এটা তা এরা কি এই অনুপাতে নিলে আমরা যদি বিভিন্ন যৌগ পাই তাহলে কি সবসময় একই যৌগই হবে তারা? দেখা যাবে। দেখো কার্বন C2H2 কথাটা আমরা এই মাধ্যমিকে এতে জানা ছিল, এটাকে হচ্ছে অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন, এখানে অ্যাসিটিলিনের ক্ষেত্রে কার্বন ইস্টু হাইড্রোজেন, এটা হচ্ছে 12:1। আর একটা হচ্ছে বেঞ্জিন বলে একটা যৌগ আছে C6H6, এখান থেকে বলবো না, আর একটা যৌগ C6H6, এখানে কার্বন ইস্টু হাইড্রোজেন, এটাও ইকুয়াল টু 12:1। কিন্তু অ্যাসিটিলিন আর বেঞ্জিন এই দুটো যৌগ কখনোই এক নয়, এটা ভিন্ন যৌগ, এটার আকাশ পাতাল তফাৎ ধর্মের। তাই স্থিরানুপাত সূত্রের বিপরীত বিবৃতি, যেটা হচ্ছে দুটি যদি দুই বা ততোধিক ধরো এলিমেন্টের মানে মৌলিক পদার্থের বা পরমাণুর যদি আমরা নির্দিষ্ট ভরের অনুপাতে তাদেরকে যোগ করি বা নির্দিষ্ট ভরের অনুপাত রেখে যৌগ তৈরি করি, তাহলে তারা সবসময় একই যৌগ দিচ্ছে না। তার মানে স্থিরানুপাত সূত্রের বিপরীত বিবৃতিটা সবসময় সঠিক নয়। এবার এসব আমরা একটা অঙ্ক করি, অঙ্কটা আমি লিখব। এখানে আমি একটা প্রবলেম লিখছি, দেখো 0.72 গ্রাম একটি ধাতুকে বাতাসে উত্তপ্ত করলে 1.2 গ্রাম ধাতব অক্সাইড পাওয়া যায়। মানে ধাতুর সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে বলে ভরটা বেড়ে গেছে। তাহলে এই দুটোকে বাদ দিলে কত গ্রাম অক্সিজেন যুক্ত হয়েছে পাওয়া যাবে? ধাতুটির কার্বনের যৌগে ধাতুটির পরিমাণ 28.57% হলে কার্বনের যৌগে ধাতুটা আচল 1 গ্রাম ধাতব কার্বনেটকে উত্তপ্ত করলে কত গ্রাম ধাতব অক্সাইড পাওয়া যাবে? এই যে 1 গ্রাম ধাতব কার্বনেটকে উত্তপ্ত করলে মানে এইখানে তোমাকে জানতে হবে ধাতব কার্বনেটকে উত্তপ্ত করলে কী হয়। ধরো আমি একটা লিখছি, কি এটা বোঝার জন্য লিখছি, এটা অঙ্কের বিষয়টা নয়, মানে অঙ্কটা কষার জন্য লেখার দরকার নেই। একটা ধাতব কার্বনেট মানে কার্বনেট তো CO3, তা MCO3 একে আমি উত্তপ্ত করছি। তার মানে এখানে এমের যোজ্যতা 2 ধরেছি, কার্বনেটের যোজ্যতা 2। এটাকে যদি উত্তপ্ত করা হয়, উত্তপ্ত করার চিহ্ন এটা, তাহলে MO প্লাস CO2টা বেরিয়ে চলে যাবে, MO, এইটা হচ্ছে ধাতব অক্সাইড। এখন তোমাদের বের করতে হবে, দেখো তার মানে হচ্ছে ধাতব অক্সাইডটা এইটাতে বলে দিয়েছে 28.5% ধাতুটা আছে এখানে, এমটা, তো সেই ধাতুটা সম্পূর্ণটা এখানে গেছে। হ্যাঁ, আর এইখান থেকে কতটা যৌগ যুক্ত হতে পারে অক্সিজেন, সেটা আমরা প্রথমের যেটা একটা শর্ত রয়েছে সেখান থেকে পেয়ে যাব। তাহলে এইটার পরিমাণ যদি 1 গ্রাম হয়, ধাতব অক্সাইডের পরিমাণ কত সেটা আমাদের বের করতে হবে। তো প্রথমত আমরা দেখে নিই ধাতুর সঙ্গে কতটা অক্সিজেন কী পরিমাণে কী অনুপাতে যুক্ত হয়। এখানে স্থির অনুপাত থাকবে, সেটা ধাতব অক্সাইডটা বাতাসে উত্তপ্ত করলে ধরো ধাতব অক্সাইড তৈরি, সেটা একটা প্রসেস ধাতব অক্সাইডটা তৈরি করা। আবার কার্বনেটকে উত্তপ্ত করে ধাতব অক্সাইড করা হচ্ছে আর একটা প্রসেস। স্থিরানুপাত সূত্র অনুযায়ী এই ধাতব অক্সাইড এই প্রথম প্রসেস আর দ্বিতীয় প্রসেসে এটার এই যে M আর O অর্থাৎ ধাতু আর অক্সিজেনের ভরের অনুপাতটা কিন্তু একই থাকবে। তাহলে সেই যে অনুপাতটা দিয়ে প্রথমটার ক্ষেত্রে অনুপাতটা দিয়ে আমরা দ্বিতীয়টা সলভ করব। তো প্রথমে দেখি ধাতব অক্সাইডে যুক্ত অক্সিজেনের পরিমাণ, এটা অক্সিজেন যুক্ত হয়ে যাবে, অক্সিজেনের পরিমাণ সমান 1.2 minus 0.72, দ্যাট ইজ ইকুয়াল টু, এটা 8 7 8 8 4 12 48 হয়ে যাচ্ছে এত গ্রাম। অতএব ধাতব অক্সাইডে ধাতু
ইজ টু অক্সিজেন। ধাতুটা কত? 0.72 ইজ টু 0.48, এটা ভর হিসেবে। ইকাল টু এটা 24 দিয়ে ডিভাইড করা যাবে, 24 দিয়ে, তাহলে 3×24=72, 3:2 অনুপাতে ধাতব অক্সাইডে ধাতু আর অক্সিজেন রয়েছে। এই 3:2 অনুপাতে এখানে কার্বনের ক্ষেত্র পাবো। তাহলে এখন দেখো ধাতুজি কার্বনের যৌগে ধাতুজির পরিমাণ এত, তাহলে অতএব তাহলে এখানে কি পেলাম? ধাতু বাই অক্সিজেন সমান 3:2। এটা করে নাও, ধাতু বাই অক্সিজেন সমান 3/2। আবার এইটা কাজে লাগাবো এইখানে, তো ওকে দিয়েছিলাম। আচ্ছা, এখানে দেখো ধরি 100 গ্রাম ধাতব কার্বনেটে কার্বনেট যৌগে ধাতু রয়েছে, পার্সেন্টেজ মানে 28.57 গ্রাম লিখতে পারেন, 28.57 গ্রাম। তাহলে এই ধাতুটা কতটা অক্সিজেন থাকলে সেটাও 3:2 অনুপাতে থাকবে, তাই না? অতএব এখানে হচ্ছে 28.57 ডিভাইড বাই অক্সিজেন 3/2, বা অক্সিজেন ইকুয়াল টু 28.57 × 2/3। এটাকে ক্যালকুলেটারে করলে আসবে 28.57 into 2 divided by 3 equals to 19.05 বলতে পারো, 046 এটা 19.05। অতএব 1 গ্রাম ধাতব কার্বনেট, কত গ্রাম ধাতব অক্সাইড, হ্যাঁ কার্বনেট থেকে ধাতব অক্সাইড পাওয়া যাবে না, এটাতে 100 গ্রামে ধরেছি, 1 গ্রামে করে নিতে হবে। ঠিক আছে, এইখানটা আমার একটুখানি ভুল বলবো। ঠিক আছে, এটাকে 100 গ্রামে ধাতু আছে এত, তাহলে 1 গ্রামে আছে, এটা সব পয়েন্টটা করলাম। 1 গ্রাম ধাতব কার্বনেটের যৌগের ধাতু রয়েছে, এটা হবে 0.2857। এটাও তাহলে পয়েন্টটা এখানে চলে আসবে, এটা করলাম, তাহলে এটাও পয়েন্টটা এখানে চলে এলো, এখানে হয়ে যাবে এটা 0.19। অর্থাৎ 1 গ্রাম ধাতব কার্বনেট থেকে উৎপন্ন ধাতব অক্সাইডের ভর সমান 0.2857, এটা হচ্ছে ধাতুর ভর, প্লাস অক্সিজেনের ভর 0.1905। মাঝে 12 1, মাঝে 6, 8 9 17 7 হচ্ছে 1, 0.1 গ্রাম। ঠিক আছে, এরকমভাবে করতে হবে, সহজেই পেয়ে যাবে যদি অঙ্ক থাকে, কিন্তু প্র্যাকটিস করে নেবে তোমাদের বই থেকে যদি পাও। আচ্ছা, নেক্সট এটা গেল। এবার আমরা এর পরের যে রাসায়নিক সংযোগ সূত্রের মধ্যে পড়ব, সেটা হচ্ছে গুণানুপাত সূত্র বলে। laws of multiple proportion, গুণানুপাত সূত্র। গুণানুপাত সূত্র 3 নম্বর। laws of multiple proportion। এইটা বিজ্ঞানী
ডাল্টন এই সূত্রের প্রবক্তা 1803 সালে ডাল্টন করেছিলেন। তারপরেই তিনি ওই 1808 সাল নাগাদ ডাল্টনের যে পরমাণুবাদ, তারপরে তিনি সেই পরমাণুবাদের প্রবক্তা করেন। তো যাই হোক, এটা বলছে যে দুটো নির্দিষ্ট পরমাণু আর দুটো নির্দিষ্ট মৌল, ধরা যাক এ আর বি, যদি এ আর বি যুক্ত হয়ে যদি দুটো ভিন্ন ভিন্ন দুই বা ততোধিক, তার বেশি হতে পারে, ধরা যাক যৌগ তৈরি করেছে এ বি, একটা হচ্ছে এক্স বিওয়াই, আর একটা হচ্ছে এন বিএন, তিন ধরনের যৌগ তৈরি করেছে। এ বি নির্দিষ্ট দুটো মৌল, তারা বিক্রিয়া করে তিন ধরনের যৌগ তৈরি করেছে। এটা কিন্তু আমরা পাই খুব সহজেই দেখতে পারি, যেটা মনে করো হাইড্রোজেন আর অক্সিজেন, হাইড্রোজেন অক্সিজেন যুক্ত হয়ে জল তৈরি করতে পারে, H2 তৈরি করতে, H2O2 তৈরি করতে পারে। কার্বনের ক্ষেত্রে আমরা দেখতে পাই কার্বন ডাইঅক্সাইড তৈরি হতে পারে, কার্বন মনোক্সাইড তৈরি হতে পারে, এরকম অনেক উদাহরণ আছে। তো গুণানুপাত সূত্র বলছে যে একটা মৌলের নির্দিষ্ট ওজনের সঙ্গে যৌগগুলিতে অন্যান্য মৌলগুলো যে যে অনুপাতে যুক্ত হয়েছে, সেই অনুপাতটা, তাদের যে যে অনুপাতে যুক্ত হয়েছে সেই ভরের অনুপাতটা হবে অখণ্ড সরল সংখ্যার অনুপাত। আর একবার এটা এইভাবে বুঝিয়ে ধরো, এখানে এ গ্রামের সঙ্গে বি এর বি গ্রাম যুক্ত হয়েছে, ঠিক আছে। এখানে এক্স আছে, তাহলে এখানে এক্স গ্রামের সঙ্গে একটা বি ওয়াই গ্রাম যুক্ত হয়েছে, তাহলে এখানে এর সঙ্গে যুক্ত হয়েছে বি ওয়াই বাই এক্স গ্রাম। এখানে এন গ্রামের সঙ্গে যুক্ত হয়েছে বি এন গ্রাম, তাহলে এর সঙ্গে যুক্ত হয়েছে বি এন বাই এম গ্রাম। তাহলে এখানে আরেকবার বলে দিই, এ বি যৌগতে আমি ধরে নিচ্ছি এর পারমাণবিক ভাগ এ, বি এর পারমাণবিক ভাগ বি, তাহলে এ গ্রামের সঙ্গে বি গ্রাম যুক্ত হয়েছে। এখানে তাহলে এক্সটা আছে পরমাণু এর, এক্স হচ্ছে মোট ভর, এখানে বি ওয়াই এর সঙ্গে যুক্ত হয়েছে, তাহলে এর সঙ্গে যুক্ত হয়েছে বি ওয়াই বাই এক্স। এখানে এম ওকে বিএন, এর সঙ্গে যুক্ত হয়েছে বিএন বাই এম। তাহলে এখন এর যে নির্দিষ্ট ভর, এর নির্দিষ্ট ভরের সঙ্গে এদের যুক্ত হওয়ার অনুপাত কত? এখানে হচ্ছে বি। এ মৌলের এ গ্রামের সঙ্গে বি গ্রাম যে ভিন্ন ভিন্ন ওজনে যুক্ত হয়েছে, সেটা তাদের অনুপাত হচ্ছে বি ইজ টু বি ওয়াই বাই এক্স ইজ টু বি এন বাই এন। এটা দেওয়ার পর এখানে বিবিগুলো কেটে গেলে কী হবে? 1 ইজ টু ওয়াই বাই এক্স ইজ টু এন বাই এন। এটাকে সরল করলে কী হবে? এক্স এন, তাহলে এক্স এন ইজ টু ওয়াই এম ইজ টু, এটা এন আছে তো, এক্স এন, এইটা এক্স এন যে সবাইকে গুণ করছি, এক্স কেটে গেল, ওয়াই এন দিয়ে এখানে এক্স এন দিয়ে গুণ করছি, এই যেগুলো এগুলো হচ্ছে ক্ষুদ্র সংখ্যার সরল অনুপাত। এটা হতে পারে 1:2:3 হতে পারে, বা 2:3:4 হতে পারে। এরকম ছোট ছোট সংখ্যার সরল অনুপাতে তারা যুক্ত হচ্ছে। তো এখন আমি একটা বাস্তব উদাহরণ নিই, এইটা ধরে এই বাস্তব উদাহরণটা আমি দিচ্ছি। যে হাইড্রোজেন অক্সিজেন যুক্ত হয়ে জল তৈরি করেছে, H2O
এর মধ্যে হাইড্রোজেন অক্সিজেনের ভরের অনুপাত কত পাচ্ছি, 8:2 অক্সিজেন ইকুয়াল টু 2:2, এটা হচ্ছে তোমার 16। আচ্ছা, H2O2 বলে একটা যৌগ আছে, তাহলে হাইড্রোজেন পারঅক্সাইড বলে। H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড, তার মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেনের যে অনুপাত সেটা পাচ্ছি 1:16। ঠিক আছে, এটাকে যদি করে না, যদি 2 করে তাহলে 2:32। তাহলে দেখো এইটার 2 গ্রাম, এইটার 2 গ্রাম, এই নির্দিষ্ট ওজনের সঙ্গে যুক্ত হয়েছে 16, এটা 32, বা এখানে 1:8 করে দেওয়া যেত, তাহলে 1 গ্রামের সঙ্গে হয়ে যেত। এই যেভাবে করতে পারো, মোটামুটি এইটার একটা নির্দিষ্ট ওজন ধরে নিয়েছি, তার সঙ্গে যুক্ত হওয়া অক্সিজেনের পরিমাণ কত, 16:32, 1:2। তুমি বলবে না, আমি কেন হাইড্রোজেনটাকে ধরবো, আমি অক্সিজেনটাকে ফিক্স করতে পারি? অবশ্যই। দেখা যাক অক্সিজেনটাকে নির্দিষ্ট ওজন ধরে কী হয়। তাহলে H2O2-র মধ্যে এটা হচ্ছে 2:16, অনুপাতকে সরল করলে 1:8। আচ্ছা, H2O2-র মধ্যে 2:32, 1:16। আচ্ছা, আমি করতে চাইছি কি না, অক্সিজেনটাকে নির্দিষ্ট করতে চাইছি, তাহলে এটাকে আমি 16 করে দিই, আর এটা 2:16, মানে যেটা ছিল প্রথমে। এখন তবে অক্সিজেনের নির্দিষ্ট ওজনের সঙ্গে হাইড্রোজেন যে অনুপাতে যুক্ত হচ্ছে সেটা 2:1 অনুপাতে যুক্ত হচ্ছে। হাইড্রোজেনটা 2:1 অনুপাতে যুক্ত হয়েছে, তার মানে এটা একটা খুব ছোট ছোট সংখ্যার সরল অনুপাত পাওয়া যাবে। আচ্ছা, এইখানে দেখো কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে এখানে কার্বন আর অক্সিজেন, কার্বন হচ্ছে 12, কারণ এই ঘরগুলো কিন্তু মনে রাখতে হবে, অক্সিজেন 16×2 32, তাহলে সেখানে 12 আর 32, এটা যদি সরল করি 3 4 12, 3:8। এটাতে কার্বন হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16, 3 4 12, 4 4 16। তাহলে এখানে কার্বনের নির্দিষ্ট ওজন 3 সাথে অক্সিজেন যুক্ত হয়েছে, ওদের অনুপাত হচ্ছে 8:4, 2:1, 2:1 অনুপাতে অক্সিজেনটা যুক্ত হয়েছে। এটাই গুণানুপাত সূত্রে বলতে চাইছি। ঠিক আছে, এবার যে যদি গুণানুপাত সূত্রের সবসময় কিন্তু সঠিক হয় না, যদি ক্যাটিনেশন ধর্ম যাদের ক্ষেত্রে আছে, জৈব যৌগের ক্ষেত্রে ক্যাটিনেশন ধর্ম তোমাদের ক্লাস 10 এখানে একটা ছিল, সেই ক্যাটিনেশন ধর্মের সাহায্যে কার্বনের সঙ্গে কার্বন যে যুক্ত হয় সেইটার ক্ষেত্রে খানিকটা গুণানুপাত সূত্রের অসঙ্গতিগুলো দেখা যায়। কীরকম অসঙ্গতি দেখা যাচ্ছে দেখো, আচ্ছা কী অসঙ্গতি আসছে কেমন, মনে করো আমি নিয়েছি মিথেন, নিয়েছি CH4, নিয়েছি C2H6, নিয়েছি C3H8, নিয়েছি, এই যৌগগুলো নিয়েছি। এখানে কার্বন মানে হচ্ছে 12:4, এটা রাখছি পরে হিসাব মতো আমি সরল করবো। এটা 2:12:6:1, এটাকে সমান করে 12 যদি করি তাহলে 12:, এটা হচ্ছে 3, এটা 3:12:8:1, তাহলে 12:3 ভাগ করলে 2.6, 2 3 6 18 6 7 এরকম আসবে, বা 6 তাহলে এখন দেখো এই যে কার্বনের যে 12, এই নির্দিষ্ট ভর যে 12, তার সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়েছে এটা 4, এটা 3, এটা 2.67, এটা কিন্তু সরল পূর্ণ সংখ্যার অনুপাত হলো না, এটা অখণ্ড সংখ্যা নয়, এখানে অখণ্ড সংখ্যার অনুপাত কিন্তু পাওয়া গেল না। তাই গুণানুপাত সূত্রটা কিন্তু এই যে সমস্ত ক্ষেত্রে পরমাণুগুলো ক্যাটিনেশন ধর্ম দেখায় সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু গুণানুপাত সূত্র
প্রযোজ্য হয় না, এটাকে মনে রাখতে হবে। এখান থেকে আমি একটা অঙ্ক দেওয়ার চেষ্টা করি। অঙ্কটা দেখো, হাইড্রোজেন অক্সিজেন দুটি যৌগে যথাক্রমে 42.9% এবং 23.7% হাইড্রোজেন আছে। দেখাও যে ফলাফলগুলি গুণানুপাত সূত্রটি সমর্থন করে। এটা 2016 সালে ক্লাস 11-এর পরীক্ষায় পড়েছিল আমাদের পর্ষদ এতে তহসিলে। তো এখানে আমি দেখে নেবো হাইড্রোজেন অক্সিজেন অনুপাতটা বের করবো। সলিউশন, কালোতে নীল কালি ভরে ফেলা হয়ে গেছে মনে হচ্ছে। প্রথম যৌগ হাইড্রোজেন ইজ টু অক্সিজেন। এইটাতে হাইড্রোজেন আছে, এত পার্সেন্ট হাইড্রোজেন আছে বলেছে, 42.9 এত পার্সেন্ট, তাহলে অক্সিজেন কত পার্সেন্ট হবে? ইজ টু অক্সিজেন হবে 100 থেকে যদি বাদ দিই 100 মাইনাস 42.9%, therefore 42.9% ইজ টু, এটা থেকে বাদ দিলে 0.1 3 7 57.1%, তাহলে 42%, 42.9 57.1 প্লাস 2। এটাকে একটাকে 1 ধরে নিই, তাহলে এটাকে যদি 1 ধরি ইজ টু, এটা কত আছে? 57.1 57.1 divided by 42.9 1.33, এটা হচ্ছে 1.33। এটাই পরে আসছি, এটা সুবিধা হবে 1.33 মানে 4/3, এটা হচ্ছে 4/3, 1.33 মানে। তো এবার দ্বিতীয় যৌগে হাইড্রোজেন ইজ টু অক্সিজেন, এইটা সমান 27.3% ইজ টু 100 মাইনাস 23.3% is 23.7% is to 0.7, 28 হলো, 28 মানে 72, তাহলে এটা 1 যদি ধরি, এটাকে 72.7 divided by 27.3, 2.66। তাহলে এখানে দেখো হাইড্রোজেনের নির্দিষ্ট ভর একের সঙ্গে যুক্ত অক্সিজেনের পরিমাণ লিখতে হয়। হাইড্রোজেনের নির্দিষ্ট ভর 1 গ্রামের সঙ্গে যুক্ত অক্সিজেনের ভরের অনুপাত সমান 1.33 is to 2.66। তো সহজেই বয়ে যাচ্ছে 1:2। তাহলে এটা একটা সরল-অনুপাত, এটি একটি সরল-অনুপাত। সুতরাং এই ফলাফলটি গুণানুপাত সূত্রকে সমর্থন করে বলে লিখে দিতে হবে। সুতরাং এই ফলাফলটি গুণানুপাত সূত্রকে সমর্থন করে। আজকে এই পর্যন্তই তোমাদের ভিডিও।